2026-এও এই সরকারকে বিসর্জন দেবার জন্য অলরেডি বরণ পর্ব শুরু হয়ে গেছে। কারা? শিবিক তো তৃণমূলের ক্যাডার। সম্পূর্ণ আঁচলের তলায় এই ধরনের দুষ্কৃতীদের তিনি লালন পালন করছেন। বলছি অমিত শাহ যদি নিজের অকাতে চলে আসেন না, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের হুলিয়াটা চেঞ্জ হয়ে যাবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ, কিন্তু অত্যন্ত অশালীন অমার্জিত কথাবার্তা বলে উনি মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে চান এবং মমতা তথা অভিষেক ব্যানার্জির গুড বুকে থাকার জন্য উনি জেনে বুঝে এই ধরনের অশালীন মন্তব্য করে একটা মিডিয়াকে গরম করে তুলতে চান। আগামী দুর্গাপূজায় উনি বলছেন যে সুকান্ত, শুভেন্দু এবং অন্যান্য বিজেপি নেতাদের মুখ অসুরের করা হবে, কি বলবেন? আসলে যারা নিজেরা তারা সব জায়গাতেই অন্যের প্রতিফলন দেখতে চান, দেখতে পান, আর সারা রাজ্যে আজকে অসুরে তো ভরে গেছে। আজকে পশ্চিমবঙ্গে অসুরের কমই নেই। সে আরজিকর থেকে শুরু করে, দুর্গাপুর থেকে শুরু করে, উলুবেড়িয়া থেকে শুরু করে, এই যে অসুর এবং এই যে পশুর থেকে অধম যে মানুষের যে চিত্র ভরে গেছে, সেটা ওরা হাড়ে হাড়ে টের পাচ্ছে, ওরা বুঝতে পারছে। এবং কারা মানুষের পাশে দাঁড়িয়ে, মাটিতে দাঁড়িয়ে কারা লড়াইটা দিচ্ছে, সেটা ওদের সহ্য হচ্ছে না। এই যে সবাই মানুষ আজকে সুকান্ত, শুভেন্দু তথা আমাদের শ্রমিক ভট্টাচার্য সহ যে আমাদের রাজনৈতিক নেতৃত্বের, বঙ্গ নেতৃত্বের এতে আমরা যারা লড়াইটা করছি, মানুষ আজকে দুহাত তুলে আশীর্বাদ করছে। সেই জন্য এইসব আল ফাল কুকথা অকথা এসব উনি বলতে চাইছেন। বিজেপি নেতারা নাকি পার্টি অফিসে মহিলাদের দিয়ে শরীর ম্যাসাজ করান, একেবারেই অভদ্রের মতো কথাবার্তা। আমি তীব্র প্রতিবাদ জানাই। আমি আজকে 14-15 বছর এই পার্টিটার সাথে সক্রিয়ভাবে যুক্ত এবং রাজ্য অফিস থেকে শুরু করে আমি সেন্ট্রাল অফিস এবং বিভিন্ন জেলার অফিসগুলোতেও আমি যাই এবং আমি একজন মহিলা হিসেবে এটা তীব্র বিরোধিতা করছি। আসলে ওই যে পিঠে গড়ার একটা ব্যাপার আপনারা শুনেছিলেন না, যে মানুষ নিজে মুখে স্বীকার করেছে যে শাহজাহানের সময়, সন্দেশখালী ঘটনার সময় যে পার্টি অফিসে ডেকে ডেকে পিঠে তৈরি করা হয়, তার পরিপ্রেক্ষিতে একটা কিছু বলে বাজার গরম করার, রাজনীতি করার জন্য এই ধরনের অকথা কুকথা অশ্লীল কথাবার্তা উনি বলছেন। প্রধানমন্ত্রী নাকি কল্যাণ ব্যানার্জিকে ভয় পান। এটা এই ধরনের যদি ভাবনা চিন্তা ওনার থাকে এবং তাতে যদি উনি খুশি হন তাহলে তাই। অথচ প্রধানমন্ত্রী হচ্ছেন আজকে বিশ্বের 1 নাম্বার নেতা। যে বিশ্বের বড় বড় যে নেতা, তারা পর্যন্ত আজকে যুদ্ধ থেকে শুরু করে, শান্তি স্থাপনা থেকে শুরু করে, বিভিন্ন পারমাণবিক বিষয় থেকে শুরু করে, আর্থিক বিষয় থেকে শুরু করে সব কিছুতে আজকে নরেন্দ্র মোদীর একটা পরামর্শ। আজকে ভারতবর্ষ যে জায়গায় পৌঁছে গেছে, আর্থিক দিক থেকে শুরু করে, প্রতিরক্ষার দিক থেকে শুরু করে, সব দিক থেকে আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এটা সম্ভব হয়েছে বলেই সবাই সমীহ করে চলে। আর উনি, আমরা এর আগে দেখেছি, উনি দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীর সামনে বিড়ালের মতো ল্যাজ নাড়াচ্ছিলেন, মিউ মিউ করছিলেন। আর বাংলায় কিছু এই মিনমিনের চ্যানেলকে যখন উনি বক্তব্য রাখেন, তখন উনিও বাঘ হয়ে যান এখানে। আপনি যেমন বিড়ালের কথা বললেন, কল্যাণ ব্যানার্জি বলছেন যে প্রধানমন্ত্রী যেদিন থাকবে না, সুকান্ত মজুমদারদেরকে কুকুর বেড়াল এদের টেনে নিয়ে যাবে। আসলে দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টি একটা ক্যাডার বেসড, একটা সুশৃঙ্খল একটা পার্টি। আজকে হয়তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আছেন, কালকে হয়তো উনি থাকবেন না, কিন্তু বিজেপি দলটা থাকবে। বিজেপি দল শেষ হয়ে যাবে না। আমাদের মধ্যে এক সেবরকার এক নেতা আছে। নিশ্চয়ই প্রধানমন্ত্রী সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটা ছাপ রেখে গেছেন, কিন্তু এর পরবর্তীকালেও যারা আসবেন তারা একটা সুশিক্ষিত ভাবেই আসবেন। আর অকথা কুকথা দিয়ে বাজার গরম করা ছাড়া এই মুহূর্তে কল্যাণ ব্যানার্জির কাছে আর নিজস্ব কোনো ট্রাম্প কার্ড নেই। সেজন্য উনি এই ধরনের জিনিস কথাবার্তা বলছেন। তিনি আরো বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীকে, অমিত শাহকে গুজরাটের গুন্ডা এবং তিনি দেশে নাকি গুন্ডারাজ চালাচ্ছেন। এইভাবেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদি তাই হতো তাহলে পরপর 3 বার এনডিএ সরকার গভর্নমেন্টে আসতে পারতো না। গুন্ডারাজ এখনো উনি দেখেননি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তথা এই ধরনের যারা অশালীন কথা বলছে, মন্তব্য করছে, তারা এখনো পর্যন্ত গুন্ডারাজ দেখেনি। আর এটাও বলছি, অমিত শাহ যদি নিজের অকাতে চলে আসেন না, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের হুলিয়াটা চেঞ্জ হয়ে যাবে। আমরা আরজিকরের সময় দেখলাম যে এক সিভিক ভলেন্টিয়ার কে ধরা হলো আরজিকরের ঘটনায়, এবং উলুবেড়িয়ার ঘটনার ক্ষেত্রে যে মহিলা চিকিৎসককে শারীরিক নির্যাতন, এছাড়া ধর্ষণ ও খুনের হুমকি দেওয়া হলো, সেক্ষেত্রেও কিন্তু একজন
পুলিশ হোমগার্ড, তাহলে নিরাপত্তাটা কোথায় রাজ্যের? রাজ্যে নিরাপত্তা একদম তলানিতে, বিশেষ করে মহিলাদের কোনো নিরাপত্তা নেই। আজকে দুর্গাপুর থেকে শুরু করে, আজকে উলুবেড়িয়া থেকে শুরু করে, আজকে আরজিকর থেকে শুরু করে, আসলে প্রশাসনিক ক্ষমতার প্রধান যিনি এবং যিনি পুলিশ মন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্পূর্ণ আঁচলের তলায় এই ধরনের দুষ্কৃতীদের তিনি লালন পালন করছেন। সেজন্য আজকে পুলিশের যারা সিভিক কারা, সিভিক তো তৃণমূলের ক্যাডার, তৃণমূলের ছেলেরাই তো আজকে সিভিক হিসাবে জয়েন করেছে সেখানে, তাদের মুখে এই ধরনের বড় বড় বুলি তো হবেই। এছাড়া বিভিন্ন রোহিঙ্গাদের আশ্রয়স্থল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। তাই সব মিলিয়ে আজকে পশ্চিমবঙ্গ হচ্ছে সন্ত্রাসবাদের আঁতুর ঘর। আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি যে উলুবেড়িয়ার যে অভিযুক্ত হোমগার্ড, তিনি একজন এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী, এবং আমরা সঞ্জয় রায়ের ক্ষেত্রেও দেখেছিলাম যে তিনিও একজন সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন। সব ঘটনার ধর্ষণের পিছনে তৃণমূল কর্মীরাই জড়িত, কি বলবেন? একেবারেই তাই। কারণ হচ্ছে এরা এই যে আরজিকরের মতো যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা ঘটার পর কি হলো, একটা শুধু সঞ্জয়কেই ধরা গেল, সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার ফলে আসলে অপরাধী কারা, একাধিক অপরাধী তারা ধরা পড়েনি। এবং এই বারবার যে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে, আইনকে কাঁচকলা দেখিয়ে এই যে এরা যে ছাড় পাচ্ছে। আর আমি আগেই বলেছি যে তৃণমূলের ক্যাডাররাই আসলে হোমগার্ড হিসাবে বিভিন্ন থানায় তারা রয়েছে, এবং তারা এই ধরনের তোলাবাজি থেকে শুরু করে মহিলা নির্যাতন থেকে শুরু করে সমস্ত কিছু করছে এবং ছাড় পেয়ে যাচ্ছে। এবং পশ্চিমবঙ্গের পুলিশ যদি একটা অন্যায়কে বারবার প্রশ্রয় দিচ্ছে, পশ্চিমবঙ্গের পুলিশ সেখানে গিয়ে খুন, ধর্ষণ মতো ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা সেখানে গিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, প্রমাণ লোপাটের চেষ্টা করছে। সরাসরি যারা আধিকারিক রয়েছেন তারাও এই ঘটনার সাথে যুক্ত। ফলে হোমগার্ডের মতো বা সিভিক পুলিশের মতো লোকেরা তারা তো আরো ছাড়পত্র পেয়ে যাচ্ছে অন্যায় করার। আমার শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী শেষবার উত্তরবঙ্গের যাবার সময় শিলিগুড়িতে গিয়ে বললেন যে শিলিগুড়িতে মহাকাল মন্দির হবে, যেখানে উত্তরবঙ্গের মানুষের কিন্তু এই মুহূর্তে বাড়ির ছাদ নেই। প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে এই মুহূর্তে মহাকাল মন্দির আগে দরকার না মানুষের বাড়ির ছাদ দরকার উত্তরবঙ্গের? অবশ্যই এই ধরনের ঘটনা যে উত্তরবঙ্গে ঘটেছে, যে ধসে গেছে, এতগুলো প্রাণহানি হয়েছে, এত সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, এত মানুষ ভেসে গেছে, অবশ্যই সেখানে যে মানুষের বেসিক নিড, খাদ্য, বস্ত্র, বাসস্থান, সেটা অবশ্যই আগে পূরণ করা উচিত। আমি মন্দির স্থাপনার বিরোধিতা করি না, কিন্তু এটা আমাকে বলুন কোনো সরকারি পয়সায় মন্দির স্থাপন করা যায় কি? উনি আসলে যে রাম মন্দির যে হয়েছে উত্তরপ্রদেশে, সেই রাম মন্দিরের একটা তুলনা করে বা রাম মন্দিরকে টেক্কা দেওয়ার জন্য উনি বিভিন্ন জায়গায় মন্দির স্থাপন করছেন, কিন্তু সরকারি পয়সায় তো রাম মন্দির হয়নি। রাম মন্দির হওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে, হিন্দুদের বড় বড় সংগঠন থেকে, ট্রাস্ট থেকে প্রচুর টাকা এসেছে, অগন্তি ভক্ত সেখানে প্রতিনিয়ত সেখানে ডোনেট করছে, কোনো সরকারি একটা পয়সাও সেখানে খরচা হয়নি। কিন্তু মুখ্যমন্ত্রী হিন্দুদের দলে টানার জন্য বা হিন্দুদের ট্রাম্প কার্ড খেলার জন্য, যেহেতু 2026 নির্বাচন একেবারে সামনে এসে গেছে এবং উনি হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী হিসাবে একটা অলরেডি তকমা পেয়ে গেছেন, সেই তকমাটাকে ঘোচানোর জন্য উনি সরকারি পয়সাকে নয় ছয় করে যেরকম ভাবে খুশি সেরকম ভাবে ব্যবহার করে উনি এইরকম চারিদিকে মন্দির করে বেড়াচ্ছেন। এবং বেসিক্যালি এগুলো মন্দির নয়, এগুলো কালচারাল সেন্টার। এই যে পুরীর জগন্নাথ মন্দিরকে টেক্কা দেওয়ার জন্য উনি এখানে জগন্নাথ ধাম করেছেন, ওটা একটা কালচারাল সেন্টার, এগুলো মন্দির নয়। ফলে উনি কি করতে চাইছেন, একটা ভজঘট ব্যাপার হিন্দুরা ধরে ফেলেছে। 2026 আজকে আমাদের বিভিন্ন জায়গায় কালী মা মহাশক্তির আমরা আজকে বরণ করে আসছি এবং বিসর্জনের পথে আমাদের মা শক্তি যাচ্ছে। এইখান থেকে আমি দাঁড়িয়ে বলতে পারি যে 2026 এই সরকারকে বিসর্জন দেবার জন্য অলরেডি বরণ পর্ব শুরু হয়ে গেছে।